প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছো। বিএসএস প্রথম বর্ষের রাজনৈতিক সংগঠন এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের রাজনৈতিক ব্যবস্থা এই পত্রের আলোচনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই জানো আমরা এক কঠিন সময়ের মধ্য দিয়ে পার হচ্ছি। বিশ্বব্যাপী চলমান এই মহামারী আমাদের জীবনকে হঠাৎ করে পরিবর্তিত করে দিয়েছে। এই পরিবর্তিত অবস্থার সাথে যত তাড়াতাড়ি আমরা খাপ খাওয়াতে পারবো, টিকে থাকার প্রতিযোগিতায় ততই আমরা এগিয়ে যেতে পারবো। আর তাই আমাদের এই অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমের পরিচালিত হচ্ছে। ইতিমধ্যে আমরা আরেকটি ক্লাস নিয়েছি যেখানে আমরা সংবিধান কি, সংবিধানের বৈশিষ্ট্য এবং এর প্রকারভেদ সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা সংবিধানের গঠন বা প্রতিষ্ঠার বিভিন্ন পদ্ধতি এবং একটি উত্তম সংবিধানের কি কি লক্ষণ থাকা বাঞ্ছনীয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। সংবিধান গঠনের বা প্রতিষ্ঠার বিভিন্ন পদ্ধতি রয়েছে। অধ্যাপক গ্যাটেল 4টি উপায়ে বিভিন্ন দেশের সংবিধান সংগঠিত অধ্যাপক গ্যাটেলের মতে নিচে বর্ণিত 4টি উপায়ে বিভিন্ন দেশের সংবিধান সংগঠিত হয়েছে। প্রথমত মঞ্জুরির দ্বারা, দ্বিতীয়ত যুক্তি, বিচার এবং পরিকল্পনার দ্বারা, তৃতীয়ত বিপ্লবের মাধ্যমে এবং চতুর্থ ক্রমবিবর্তনের ফলে। পৃথিবীর কোনো দেশ এই যে পদ্ধতিগুলো রয়েছে সেই পদ্ধতিগুলোর একাধিক পদ্ধতির মিশ্রণেও সংবিধান সংগঠন করেছে। সংবিধান প্রতিষ্ঠার যে প্রথম পদ্ধতি রয়েছে সেটি হচ্ছে মঞ্জুরির দ্বারা। অতীতে প্রায় সকল রাষ্ট্রের স্বৈরাচারী ও স্বেচ্ছাচারী রাজা দ্বারা শাসিত হতো। রাজাই ছিলেন তখন রাষ্ট্রের সর্বময় কর্তা, তার আদেশই ছিল আইন। রাজাই ছিলেন শাসনকর্তা, কিন্তু কালক্রমে রাজতন্ত্রের প্রতিপত্তি হ্রাস পেতে থাকে, অর্থাৎ কমতে থাকে। শাসনতন্ত্রে রাজার বজ্রকঠিন হস্ত শিথিল হতে থাকে। তাই অনেক ক্ষেত্রে স্বেচ্ছায় গণতান্ত্রিক ব্যবস্থার সুফল লাভের আশায় জনমতের প্রভাবে বা বিদ্রোহ সংগঠিত হতে পারে এই আশঙ্কায় রাজা একটি নতুন সংবিধান রচনা করে জনসাধারণের সাথে ক্ষমতা ভাগাভাগি করে নিয়েছেন। এভাবে রাজার মঞ্জুরির ফলে অথবা তার আদেশক্রমে অনেক ক্ষেত্রে সংবিধান রচিত হয়েছে। যদিও এরূপ সংবিধানে রাজা তা পরিবর্তন সাধনের ক্ষমতা প্রাপ্ত হন, তথাপি রাজা সাধারণভাবে চুক্তিবদ্ধ হয়েই প্রজাদের সাথে তার প্রতিশ্রুতি পালন করেন। এভাবে জাপানের সংবিধান রচিত হয়েছে। 1908 সালে চীন সম্রাটও এভাবে সংবিধান প্রতিষ্ঠিত করেছেন। নেপালের রাজা মহেন্দ্র এই উপায়েই দেশবাসীকে সংবিধান দান করেছেন। আফগানিস্তানের বাদশাহ এভাবেই দেশবাসীকে শাসনতন্ত্র দান করেছিলেন। দ্বিতীয় যে পদ্ধতি রয়েছে সেটি হচ্ছে পরিকল্পনার মাধ্যমে। পৃথিবীর বহু দেশে পরিকল্পনার সাহায্যে সংবিধান রচিত হয়েছে। কোনো একটি দেশ অন্য কোনো শক্তির অধীনতা বা পরাধীনতা থেকে মুক্ত হয়ে নিজেদের সংবিধান তৈরি করে। সংবিধান রচনার উদ্দেশ্যে বিশেষভাবে সংগঠিত প্রতিনিধিত্বমূলক গণপরিষদ ওই কাজে প্রবৃত্ত হয় বা সচেষ্ট হয়। যুক্তরাষ্ট্র, ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও কমনওয়েলথভুক্ত অন্যান্য রাষ্ট্রের সংবিধান এভাবেই গড়ে উঠেছে। তৃতীয় যে পদ্ধতি সেটি হচ্ছে বিপ্লবের মাধ্যমে। অনেক দেশে বিপ্লবের মাধ্যমে সংবিধান সংগঠিত হয়েছে। বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা বিপ্লবীগণ করায়ত্ত করে বা দখল করে সংবিধানের খসড়া রচনা করেন এবং তা জনসাধারণের দ্বারা সমর্থিত হলে সংবিধানের রূপ লাভ করে। তাছাড়া অনেক ক্ষেত্রে সংবিধানের বিষয়টি বিপ্লবী পরিষদ কর্তৃক নিয়োজিত শাসনতান্ত্রিক সংস্থার উপরে ছেড়ে দেওয়া হয়। এই উপায়ে সোভিয়েত রাশিয়া, তুরস্ক ও মিশরে সংবিধান রচিত হয়। সংবিধানের আরেকটি পদ্ধতি হচ্ছে বিবর্তনের মাধ্যমে। সংবিধান বিবর্তনের দ্বারাও গড়ে ওঠে। জীবদেহের স্বাভাবিক ক্রমবিকাশের ন্যায় বিবর্তনের ফলেও কোনো কোনো সংবিধানের উদ্ভব ঘটে।
অবশ্য যদিও অধিকাংশ ক্ষেত্রে সংবিধান সুনির্দিষ্ট পরিকল্পনা অনুসারেই রচিত হয়, ইংল্যান্ডের সংবিধান এরূপ বিবর্তনেরই ফলস্বরূপ। অতীতে ইংল্যান্ড স্বেচ্ছাচারী রাজাদের দ্বারাই পরিচালিত হতো। কালক্রমে জনসাধারণের প্রতিনিধি দ্বারা শাসনকার্য পরিচালিত হয়। রাজশক্তি পার্লামেন্টের কাছে নতি স্বীকার করেছে, আর পার্লামেন্ট ক্যাবিনেটের নেতৃত্ব মেনে নিয়েছে। অথচ প্রাচীন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রাচীন প্রতিষ্ঠানগুলো কিন্তু বিলুপ্ত হয়নি। উদাহরণস্বরূপ বলা যায়, বর্তমান ইংল্যান্ডের শাসনকার্য রাজা বা রানীর নামে পরিচালিত হচ্ছে, কিন্তু আসলে ক্যাবিনেটই ক্ষমতা পরিচালনা করে। সংরক্ষণশীল ইংরেজ জাতি বিবর্তনকে শ্রদ্ধা ভরে গ্রহণ করেছে। গ্যাটেনের বর্ণিত 4টি মাধ্যম ছাড়াও কিন্তু আরেকটি পদ্ধতির মাধ্যমে সংবিধান প্রণীত হয়, যেটা হচ্ছে দানের মাধ্যমে। কোনো অধীন অঞ্চল, অধীন জনপদ অথবা নির্ভরশীল উপনিবেশ সমূহ কর্তৃত্বকারী রাষ্ট্র সময়ে সময়ে দানের মতো সংবিধানও দান করে থাকে। উদাহরণস্বরূপ বলা যায়, পরাধীন ভারতে ইংরেজ শাসক গোষ্ঠী 1935 সালে শাসনতান্ত্রিক আইন দান করেছিল। কানাডায় প্রথমে দানের মাধ্যমেই সংবিধানের ভিত্তিপত্তন হয়েছিল। সংবিধান প্রতিষ্ঠার উপরোক্ত পদ্ধতিগুলো আলোচনার পর স্বাভাবিকভাবেই আমাদের মনে বাংলাদেশের সংবিধান কিভাবে জন্ম লাভ করেছে বা বাংলাদেশের সংবিধান কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে সেই বিষয়ে জানার আগ্রহ সৃষ্টি হতে পারে। আমরা জেনে নেই আমাদের দেশের সংবিধান কিভাবে প্রতিষ্ঠা লাভ করেছে। তোমরা জানো, 1971 সালের যে তৎকালীন পাকিস্তানি শাসকবৃন্দের স্বৈরাচারী, অগণতান্ত্রিক এবং পীড়নমূলক ব্যবস্থার বিরুদ্ধে বিপ্লব ঘটিয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের প্রতিষ্ঠা করে বাংলাদেশের জনগণ। এই বিপ্লবের তুলনা নেই ইতিহাসে। 1971 সালের 16ই ডিসেম্বর দেশ শত্রুমুক্ত হয়। এই যে সফল বিপ্লব সংগঠিত হয়েছে, এই সফল বিপ্লবের পরে 1970 সালের ডিসেম্বর এবং 71 সালের জানুয়ারিতে কেন্দ্র ও প্রাদেশিক পরিষদে যে নির্বাচিত সদস্যবৃন্দ ছিল তারা নিজেদের গণপরিষদে রূপান্তরিত করে এবং সংবিধান রচনায় ব্রতী হয়। 1972 সালের 11ই জানুয়ারি একটি অস্থায়ী সংবিধান জারি করা হয় এবং 1972 সালের 20 এপ্রিল গণপরিষদের অধিবেশন শুরু হয়। এই অধিবেশনেই 34 সদস্যের একটি সংবিধান কমিটি গঠন করা হয়, যা আইন ও সংসদীয় দপ্তরের মন্ত্রী ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে সংগঠিত হয়েছিল। সংবিধান কমিটি 71টি বৈঠকে মিলিত হয়ে সংবিধানের খসড়া তৈরি করে। 1972 সালের 12 অক্টোবর তা গণপরিষদে পেশ করা হয় এবং 4 নভেম্বর এর তৃতীয় পাঠ সমাপ্ত হয়। 1972 সালের 15 ডিসেম্বর সদস্যদের স্বাক্ষর গৃহীত হয় এবং 16ই ডিসেম্বর থেকে তা কার্যকর করা হয়। তাই বলা যায়, বাংলাদেশের সংবিধান যেমন একটি বিপ্লবের ফল, তেমনি পরিকল্পনার মাধ্যমে বিচার বুদ্ধির সজ্ঞান সৃষ্টি এই সংবিধান। এবার আমরা আলোচনা করব একটি উত্তম সংবিধানের কি কি বৈশিষ্ট্য থাকা বাঞ্ছনীয়। উত্তম সংবিধানের অনেকগুলো লক্ষণ রয়েছে। তাদের মধ্যে সর্বপ্রথম গুণ হচ্ছে এর সুস্পষ্টতা। সংবিধান যতদূর সম্ভব স্পষ্ট ভাষায় লিখিত হতে হবে, যেন কোনো শব্দের 2 বা ততোধিক অর্থ করা সম্ভব না হয়। আর যদি সংবিধান অলিখিত হয় তাহলে তার লিখিত অংশে বিভিন্ন প্রথা বা রীতিনীতির ব্যাখ্যা থাকা প্রয়োজন। এই দিক দিয়ে আমেরিকার সংবিধানকে অনেকে আদর্শ বলেন। তথাপি দেখা যায় সেখানকার সুপ্রিম কোর্ট সংবিধানের এক এক বাক্যের এক এক যুগে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। সংবিধান এমনভাবে তৈরি হওয়া প্রয়োজন যাতে জনসাধারণ নির্দিষ্ট দলিলটি ছবির মতো সবাই বুঝতে পারে। সংবিধানের আরেকটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সংক্ষিপ্ততা।
সংবিধান উত্তম হতে হলে তা হতে হবে সংক্ষিপ্ত। সংবিধানকে অতিরিক্ত ব্যাপক করা উচিত নয়। সংবিধানে শুধুমাত্র মৌলিক বিষয়গুলোর সংক্ষিপ্ত উল্লেখ থাকা উচিত। কোনো বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা বা ব্যাখ্যা দেওয়া উচিত নয়, কারণ এর ফলে তিনটি সমস্যার সৃষ্টি হতে পারে। যেমন প্রথমত মতবিরোধ দেখা দিতে পারে, দ্বিতীয়ত ব্যাখ্যার অসুবিধা হতে পারে এবং তৃতীয়ত রচয়িতাগণ যতই তীক্ষ্ণ ধীর সম্পন্ন হোক না কেন, মেধাবী হোক না কেন, ভবিষ্যৎকে বুঝতে ভুল করতে পারে, ফলে ভবিষ্যৎ বংশধরগণকে ভুলের মাসুল দিতে হতে পারে। একটি ভালো সংবিধান বা উত্তম সংবিধানের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এর মৌলিক অধিকারের সন্নিবেশ। সংবিধানে শুধুমাত্র শাসন সম্বন্ধীয় বিষয়গুলো উল্লেখিত হলেই চলবে না, এই সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকারগুলোরও সন্নিবেশ থাকা প্রয়োজন। তাহলে অধিকারগুলো সাংবিধানিক আইনের মর্যাদা লাভ করে। জনসাধারণ নিজেদের অধিকার সম্বন্ধে সচেতন হয়ে শাসন বিভাগের দিকে নজর রাখতে পারে। শাসন বিভাগও অধিকারসমূহ লঙ্ঘন করতে সাহসী হয় না। উত্তম সংবিধানের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে রাষ্ট্রীয় আদর্শ ও মূলনীতির উল্লেখ। আদর্শ সংবিধানে রাষ্ট্রের আদর্শ ও মূলনীতিসমূহ সন্নিবেশিত হওয়া উচিত, ফলে সরকার স্বীয় পথে চলতে পারে। সাবেক সোভিয়েত ইউনিয়নের সংবিধানে সমাজতন্ত্র প্রতিষ্ঠার পন্থা নির্দেশিত ছিল। উত্তম সংবিধানের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে মধ্যপন্থার অনুসরণ। আদর্শ সংবিধান মধ্যপন্থা অবলম্বন করবে বা অনুসরণ করবে। সংবিধান দুষ্পরিবর্তনীয় হবে যেন জনসাধারণ তার স্থায়িত্ব ও নিশ্চয়তা সম্পর্কে কোনো ধরনের সন্দেহ পোষণ না করতে পারে। আবার তা সুপরিবর্তনীয় হবে, কেননা সামাজিক অবস্থার সাথে তার সামঞ্জস্য বিধান করতে যেন সক্ষম হয়। সংবিধান এমন দুষ্পরিবর্তনীয় হবে না যেন বিপ্লব তাকে ধ্বংস করতে পারে। আবার তা এমন সুপরিবর্তনীয় হবে না যেন পুতুলের মতো হাতে হাতে ফিরে হাত বদল করতে পারে। সংবিধান জাতীয় জীবনের সম্ভাবনার প্রতীক, সুতরাং তা এমন হবে যেন জনসাধারণ শ্রদ্ধার সাথে তা গ্রহণ করতে পারে। একটি উত্তম সংবিধানের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এর যোগ্যোপযোগিতা। সংবিধান জনসাধারণের নৈতিকতা এবং বিচার বিবেচনার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। যুগের অগ্রবর্তী হলে তা দুঃখের কারণ হয়ে দাঁড়াবে, আবার যুগের পশ্চাতে থাকলে তা শুধু বাণীমণ্ডলীতে বা কাগজের টুকরায় পর্যবসিত হবে। যুগোপযোগী না হওয়ার জন্য বহু সংবিধান বিলুপ্ত হয়েছে। অর্থাৎ সংবিধানকে এমন হতে হবে সেটা যেন যুগের চেয়ে আগে না থাকে, আবার এমনও হলে চলবে না যেটা যুগের পেছনে পড়ে থাকবে। সুতরাং বলা যায় সংবিধানকে যুগোপযোগী হতে হবে। উত্তম সংবিধানের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে পরিবর্তনের পদ্ধতির সন্নিবেশ। সংবিধান নিয়মতান্ত্রিক উপায়ে পরিবর্তনীয় হবে। সংবিধানের বিভিন্ন বিষয়াদি অপ্রয়োজনীয় হয়ে উঠলে তার সংবিধান নির্দিষ্ট পদ্ধতিতে যেন পরিবর্তন করতে পারে তাও দেখতে হবে। একটি উত্তম সংবিধানের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এর লিখিত রূপ। আদর্শ সংবিধান লিখিত হওয়াই বাঞ্ছনীয়। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় সংবিধান লিখিত না হলে অন্তর্ভুক্ত যে প্রদেশ রয়েছে বা ব্যক্তি, তারা কেউ নিজেদের অধিকার সম্পর্কে নিশ্চিত হতে পারবে না। একটি উত্তম সংবিধানের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে ভারসাম্য সংরক্ষণ। ভারসাম্য সংরক্ষণ একটি উত্তম সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য। সার্বভৌম ক্ষমতা বন্টনে ভারসাম্যতা রক্ষাও উত্তম সংবিধানের একটি বৈশিষ্ট্য। নির্বাহী বিভাগের ক্ষমতা এমন বেশি হওয়া উচিত নয় যার ফলে আইন পরিষদ দুর্বল হতে পারে, অথবা বিচার বিভাগীয় পর্যবেক্ষণ ক্ষমতা এত বেশি হওয়া উচিত নয় যাতে আইন পরিষদ দায়িত্বহীন হতে পারে। ক্ষমতার সুষম বন্টন এবং ভারসাম্য রক্ষা করা তাই একান্ত প্রয়োজনীয়।
উত্তম সংবিধানের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে জনগণের ধ্যান ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণতা। সংবিধান এমনভাবে সংগঠিত হতে হবে যেন তা জনগণের ধ্যান ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে ওঠে, অন্যথায় জনগণ তা প্রত্যাখ্যান করতে পারে এবং পরিবর্তন পদ্ধতি যদি কঠিন হয় তাহলে এক নৈরাজ্যকর পরিস্থিতির উদ্ভব ঘটবে। পরিশেষে আমরা বলতে পারি যে প্রত্যেক রাষ্ট্রের জন্য আসলে একটি অপরিহার্য বিষয় হচ্ছে, অপরিহার্য অঙ্গ হচ্ছে এর সংবিধান। সংবিধান ছাড়া কোনো রাষ্ট্রই কিন্তু চলতে পারে না। ফলে সুষ্ঠু, সুন্দর, সুশৃঙ্খল নাগরিক জীবনের প্রত্যাশায় সংবিধান রচিত হয়। সেই সংবিধান যেন একটি ভালো সংবিধান হয়, সেক্ষেত্রে সংবিধানের এই বৈশিষ্ট্যগুলোর সন্নিবেশ থাকা প্রয়োজন। আমরা এই অধ্যায়ে যে বিষয়গুলো আলোচনা করেছি সেগুলো হচ্ছে সংবিধান কি সেটি সম্পর্কে আমরা জেনেছি, সংবিধানের প্রকারভেদ সম্পর্কে আমরা জেনেছি, সংবিধানের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা জেনেছি, সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতিগুলো সম্পর্কে আমরা জেনেছি, সংবিধান কিভাবে উত্তম বা ভালো সংবিধানের কি কি বৈশিষ্ট্য থাকা প্রয়োজন সেই সম্পর্কেও আমরা জেনেছি। তোমরা তোমাদের এই বন্ধের ভেতরে তোমরা যে কাজ করবে সেটি হচ্ছে আলোচনার সাথে সামঞ্জস্য রেখে বইয়ের চ্যাপ্টারের পেছনে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমরা সলভ করার চেষ্টা করবে। যদি কোনো সমস্যা হয় যখন আমাদের রেগুলার ক্লাস শুরু হবে তখন আমরা সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। আগামী ক্লাসে আমরা একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা শুরু করব। সেই পর্যন্ত তোমরা সুস্থ, সুন্দর থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।